দিয়েই যাব এবং আমার কাজটাই হচ্ছে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন ওইভাবে। যেমন ধরেন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বলেছিলেন যে সেনাবাহিনী প্রধান অমুক না হলে, মুসাব না হলে যুদ্ধে যাব না। এরকম অনেক মানুষ বলে ফেলেছিলেন। তখন উনি ১ম এসে বলছিলেন সেনাপ্রধানকে যে, "তুমি আজকে রিজাইন করো। তুমি নরমাল সৈনিক হয়ে যাবা। কারণ আমি আল্লাহর বাণী মানে মানে ধর্ম থেকে বড় ব্যক্তিকে করব না।" সো আমিও ঠিক ঐরকম ভাবেই বলতেছি সেনাপ্রধান কিন্তু সেনাবাহিনী না। সেনাবাহিনী এখনো খেলা দেখানো বাকি আছে। সো মনে করেন না যে এটা মুছে গেছে। এটা এখনো পর্যন্ত জীবিত আছে। এই সিস্টেম সেনাবাহিনী দেখতেছে, ধৈর্য ধারণ করতেছে। সময় মতো উত্তর দিয়ে দেবে। তার একটা উত্তরকে আমি মনে করায় দিলাম। ২০০১ সালের ইলেকশনে দেখেন। এই ৩ দিনের আগে মাত্র এই আমাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছিল। এই ৩ দিনে পুরো ইলেকশন মেকানিজম ঘুরে গেছিল। সো সেনাবাহিনী মাঠে থাকবে, সেনাবাহিনী সঠিক বিচার করবে এবং এই ব্যবসায়িক এই যে আবার বললাম সেই ব্যবসায়িক যে ইনভেস্টমেন্ট হয়েছে ইনভেস্টমেন্টটা ফেল করবে। কারণ আপনাকে যে সকল গল্প শোনানো হয়েছে, যে মেকানিজম দেখানো হয়েছে সেগুলো কাজ করবে না। সেই কাজ করবে না যেহেতু আপনি কাঙ্ক্ষিত ভোট পাবেন না, আপনি ক্ষমতায় আসবেন না, আপনার ওই ইনভেস্টমেন্টটা লস হবে। তো কাইন্ডলি ইনভেস্টমেন্টটা বুঝে শুনে করেন, রিস্ক ম্যানেজমেন্টটা দেখে নিন। তো এখানে যদি মানে তদন্ত কমিশন যদি সঠিক মানে তদন্ত দিতে চায়, সেখানে জেনারেল ওয়াকার সহ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সহ এখানে তো বড় বড় রাঘব বোয়াল্লা সামনে চলে আসবে। ওরা তা চাইবে না যে ওরা এখন ক্ষমতায় থাকা অবস্থায় এগুলো চলে আসুক। তো সেখানে তো আমরা এটা আশাই করতে পারি না। অবশ্যই মানে মানে আপনাকে তো সেটাই বলছিলাম যে কোনো জিনিসের প্রত্যেকটার ম্যাচুরিটি পিরিয়ড আছে। ধরেন একটা যে আপনি যদি মানে একটা পাতিলের দুধ গরম করতে দেন, দুধটা গরম হয়ে একটা সময় উঠলে পড়ে যাবে। তো ওই উঠলা আসার পর্যন্ত কিন্তু প্রায় ওই গরম হওয়া ফুটতেছে এরকম দেখা যায় প্রায় ২, ৪, ৫ মিনিট। তো ঠিক আমাদের দেশের বর্তমান এই নভেম্বর মাসটা হচ্ছে ওইরকম একটা মাস। এটা গরম হচ্ছে। সিস্টেমটা গরম হচ্ছে। গরম হয়ে যখন উঠলায় পড়ে যাবে তখনই বোঝা যাবে যে মানে কতটুকু ইনজুরি হবে। তো কে ইনজুরি হবে, কতটুকু ইনজুরি হবে এখনই বলাটা আসলে ইয়ে না। আপনি আরেকটু অপেক্ষা করেন। এই যে আমাদের এই সপ্তাহে অনেকগুলো ইভেন্টস আছে। যেমন ধরেন ১৩ তারিখে একটা রায় আছে, ১৯ তারিখে একটা রায় আছে। আমরা এই অপেক্ষাগুলো করি। সাথে, সাথে আমি আবারও স্ট্রংলি বলবো এবং আমি আমার বক্তব্যের মাধ্যমে খুব স্ট্রং বলবো যে দেশের জুলাই আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনার জন্য যারা জীবন দিয়ে এবং যারা মানে ইনজুর্ড হয়েছে এবং আমার মতো লোক যারা দেশ ত্যাগ করতে বাধ্য হলাম জুলাইয়ের পরে, আমাদের প্রত্যেকটার আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদকে গণভোট আকারে রেজিস্টার্ড করতে হবে। জুলাই সনদের মাধ্যমে ৭২-এর ভারতের দেয়া সংবিধানকে বাতিল করতে হবে এবং এই বাতিলের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে। এতটুকু যতক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন চলছে। এই আন্দোলন বন্ধ হয় নাই। এটা যদি কেউ বলে থাকে একদম অ্যাবসলিউটলি রং। আন্দোলন চলবে। এটা যদি বিএনপির এখন যেরকম মাঠ গরম, এই মাঠ গরমের পিছনে প্রত্যেকটা বিএনপির কর্মী, প্রত্যেকটা সদস্য যারা আমার সাথে কথা বলে তারাও আমাকে বাহবা দেয় যে মেহেদী ভাই আপনি সঠিক কথা বলতেছেন। আপনি বলতে থাকেন। আমি বিএনপি করি তাতে কি হয়েছে? কিন্তু তারা ওই মানে যে কি বলে জুম মিটিং এ বসে কিন্তু আবার তা বলে না। জুম মিটিং এ তারা বলবে হ্যাঁ ভাই ভাই সালাম তালি। এটাই তাদের নিয়ম। তারা দল করে, তাদেরকে নেতাকে তালি দিতে হয়। কিন্তু তার মানে এই নয় যে তারা সঠিক জিনিসটা জানে না, বোঝে না এবং দেশপ্রেম তাদের নাই। তাদেরও আছে, তারা এই রিপোর্ট তারাও জানে যে কোন সময় কোনটা কি করতে হবে। এবারে ইলেকশন আসলে একটা জটিল ইকুয়েশন। এই ইকুয়েশনে যারা ভুল করবে তারা আসলে লস করবে। এবং ওই যে বললাম আবারও পুঁজি ভালো করে দেখেন যে পুঁজিটা কতটুকু ব্যবহার করবেন। তো না বিডিআর কমিশনের রিপোর্ট আমরা এবার যদি সঠিক না পাই, আমরা তো মানে কোন সরকারের আমলে পাবো বলে আমরা মানে মনে হয় না যে কোন সরকারের আমলে সেটা জামাত আমি এই উদাহরণগুলো আসলে দিতে চাই না। টক শো হচ্ছে একটা পাবলিক উদাহরণ। তারপরেও মানে আপনি যেহেতু ডাইরেক্টলি একই কোশ্চেন ২ বার বা ৩ বার করে ফেলছেন, আমি উত্তরটা দিয়ে ফেলছি। না এটা নিয়ে আসলে আমরা অনেকেই সন্দিহান। আপনারা আমি ২০০৯ সালে যখন বিডিআর ঘটনাটা ঘটে তখন প্রায়শই আমার বন্ধু-বান্ধব যারা সিভিলে আছেন, আমি তখন আর্মিতে ছিলাম, আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতো যে, "তোদের এরকম এতগুলো অফিসার মাইরে ফেললো, এগুলোর কোনো বিচার হবে না? এটা হবে না?" তো তখনই তো আমি বুঝতে পেরেছিলাম যে এইটা আসলে একটা সংগঠিত দলের মাধ্যমে মানে স্পেশালি রয়ের মাধ্যমে এরকম একটা কিলিং করানো হয়েছে। যে কিলিং এর বিচারটা ওই তাদের বসানো সেনাপ্রধান, তাদের বসানো প্রধানমন্ত্রীর জীবনে থাকা অবস্থায় মানে ওই অবস্থা থাকা অবস্থায় এই বিচারটা হবে না। তাহলে বিচারটা কোনো একটা সময় পরিবর্তিত পরিস্থিতিতে হবে।
তো সেখানে আমি একজন মুসলিম মানুষ, আমি ইসলাম ধর্মে যদি বিশ্বাস করি, তাহলে কোরআন শরীফকে যদি বিশ্বাস করি, তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন আমি তোমাকে সকল মানে গুনাহ মাফ করব, কিন্তু তুমি কারো আমার মানে দেয়া মুসলিকাতের যে জীবন নিয়ে ফেলছো সেটা আমি তোমাকে মাফ করতে পারবো না, এবং তাকে মাফ করতে পারবে তারই রক্তের সম্পর্কের কেউ। তার মানে হচ্ছে আপনি যদি এই ৫৭ জন অফিসারের মৃত্যুর জন্য কোনো ক্ষমা প্রার্থী হন, তাহলে তাদের পরিবার, তাদের কেউ যদি কোনোদিন ক্ষমা করে বা আল্লাহ তাআলা যদি ক্ষমা ওটুকু গ্রহণ করেন, তখন পর্যন্তই ক্ষমা। তা না হলে বিচারের দরকার নাই। এই সকল যা প্রাতিষ্ঠানিক বিচার দেখতেছেন পৃথিবীতে, এগুলোকে আমি বিশ্বাস করছি না। কারণ হচ্ছে আল্টিমেট বিশ্বাস করি হচ্ছে যেহেতু আমাকে মরতে হবে, আমি জাহান্নাম এবং দোজখ এটাকে যদি বিশ্বাস করি, তাহলে ওই দিনের জন্য ওয়েট করব আমি। ততদিন পর্যন্ত আমি আছি। ততদিন পর্যন্ত আমি বিশ্বাস করি বিধায় আমি কথা বলতেই থাকবো, এই বিচার চাইতেই থাকবো, এবং যখন এই বিচারটা সঠিক দিন আসবে সেদিনকে বিচার হবে। এবং আ যে লোকগুলো সরাসরি খুনের সাথে জড়িত হয়েছে, যারা মানুষগুলোর জীবন নিয়েছে, তাদেরকে কোনো না কোনোভাবে শাস্তি আল্লাহ তাআলা দিবেনই। এটা আমি বিশ্বাস করি। এবং সেই বিশ্বাস করি বিধায় আমি মনে করি যে এই বিচারটা উনারা ৯-৬ করুক আর যাই কাটাকাটি করুক না কেন, আল্টিমেটলি একটা সময় না এক সময় বিচার হবেই। সেই বিচারটা কিভাবে হবে সেটা আমি আসলে বললামই, যেটা আল্লাহ তাআলা যেভাবে চাইবেন ওইভাবে হবে। তাদের মৃত্যু দিয়েও হতে পারে। আরেকটা এরকম ঘটনা দিয়ে হতে পারে। তাদেরকে এইজন্য সাবধান হওয়া উচিত। তারা কি এত নিগৃহীতভাবে মরবেন? কারণ তারা তো ওই মানুষগুলো মরা দেখেছেন যে একটা মানুষকে, একটা অফিসারকে যারা মানে দেশের চাকরি করছে, সেই দেশের, নিজের দেশের একটা বাহিনীর নর্দমা দিয়ে তাকে লাশ বের হবে। হোয়াট ইস দিস ডিসগাস্টিং থিং? কে এইগুলো মানে করে? এই ডিসগাস্টিং গুলো তারাই করে যারা জঘন্য, এবং তাদের জঘন্য মৃত্যুটা যদি ঐরকম ভাবে হয়, তাদেরকে আমি সতর্ক করতেছি। যারা এটার সাথে জড়িত তারা তো ঠিকই আমার কথা শুনতেছে এবং তারা জানে। তারা তো জানে। তারাও তো এখনো পর্যন্ত জেনারেল কয়েকজন সার্ভিসে আছে। হ্যাঁ? যে হুম, রেজানাউল সাহেব একজনের নাম বারবারই আসে। বিভিন্ন সাক্ষ্যতে আসে যে উনি র‍্যাবের এডিজি ছিলেন। উনি তো এখনো জেনারেল। কিন্তু সার্ভিং হুম, জেনারেল। তো উনি এত বড় সাহস কোত্থেকে পেয়েছে যে উনি এটা জেনে শুনেই হজম করছে তার কলিগের মৃত্যু হবে, আর সে ওখানে বসে অফিসে বসে অর্ডার পাস করবে যে কেউ ভিতরে ঢুকবা না। আপনি কি মনে করেন এত সহজে এগুলো সব ছেড়া যাবে? কখনোই না। এই মৃত্যুর প্রত্যেকটা হিসাব দিতে হবে। এবং আজ হোক কাল হোক দিতেই হবে। এবং এই দেশের মধ্যেই দিতে হবে। এখন সেটা